নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, বাংলাদেশকে চাঁচাছোলা আক্রমণ দিলীপের। ভারতীয়দের লাথি মেরে তাড়ানোর হুমকি তারেক রহমানের, ঔদ্ধত্য বেড়েই চলেছে বাংলাদেশের। আবর্জনার ভিতর থেকে উঁকি মারছে মহিলার কাঁচা মুন্ডু, শীতের সকালে হাড়হিম করা ঘটনা কলকাতায়। বাড়ি থেকে তুলে নিয়ে 15 জন মিলে ধর্ষণ করব, হাবড়ায় বাড়ির দরজায় শিউরে ওঠার মতো চিঠি। ট্রলি ব্যাগে লুকিয়ে গাড়িতে করে গাঁজা পাচার, দুর্গাপুরে গ্রেফতার 4। দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেল হাসপাতাল, দম বন্ধ হয়ে মৃত্যু 6 জনের। আজ ফের ভাগ্য পরীক্ষা পার্থর, শীর্ষ আদালতে ইডির মামলায় মিলবে কি জামিন। এবার দিল্লিতেও লক্ষ্মীর ভান্ডার মডেল, মাসে কত টাকা করে পাবেন মহিলারা, বড় ঘোষণা কেজরিওয়ালের। দক্ষিণবঙ্গে আরো 4 ডিগ্রি নামবে তাপমাত্রা, বৃষ্টি হবে শুক্রে। এক নজরে রইল আবহাওয়ার খবর। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। জলপাইগুড়িতে শুক্রবার 7 সকালে চায়ে পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়। জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এখানেই থেমে থাকেননি তিনি, এক কদম এগিয়ে আরও বললেন, ওই দেশে তো সামরিক বিভাগও নেই, চুরি করে খায়, আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড় বড় বুলি ঝাড়েন। তিনি আরো বলেন, সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোমা ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। চায়ে পে চর্চায় আক্রমণাত্মক দিলীপ ঘোষ। আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পুরসভা, হাজার হাজার কোটি টাকা আয় করছে তৃণমূল নেতারা, বললেন দিলীপ ঘোষ। তৃণমূলকে লাগাতার তোপ দিলীপের। তিনি বলেন, মালবাজার পুরসভা আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে তৃণমূল নেতারা হাজার হাজার কোটি টাকা আয় করছেন। সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোমা পাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। উল্লেখ্য, ঘর ছিল, এখনো আছে, স্বীকার করে নিলেন বাংলাদেশের র্যাব ডিজি অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। সেই সঙ্গে তারা এও মেনে নিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গুম খুন করা হয়েছে। সেসবের জন্য বৃহস্পতিবার ক্ষমা চাইলেন র্যাবের ডিজি। তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে আয়না ঘর, গুম খুন সহ একাধিক অভিযোগ ছিল, তার তদন্ত করছে কমিশন। র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিজি ছাড়াও উপস্থিত ছিলেন র্যাবের এডিজি কর্নেল ইফতেখার আহমেদ ও পরিচালক লে কর্নেল মুনিম ফেরদৌস। বেড়েই চলেছে বিদ্বেষ, বাংলাদেশিদের মন বিষিয়ে তুলতে লাগাতার উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। হিন্দুদের উপরে হামলা অত্যাচারের পর এবার ভারতীয়দের বাংলাদেশ থেকে উৎখাত করার হুমকি, ভারতীয়দের লাথি মেরে তাড়ানোর হুমকি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশি নেতাদের হুমকির ভিডিও। একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে ভারতীয়দের লাথ মেরে তাড়ানোর হুমকি দিচ্ছেন তারেক রহমান। ভারতের বিরুদ্ধে হিংসা ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাঙামাটি থেকে সিলেট পর্যন্ত 45 কিলোমিটার রাস্তা ভারত আমাদের দেয়নি, 400 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, তাহলে ভারতকে 1500 কিলোমিটার বাঁচানোর জন্য 400 কিমি ট্রানজিট দেওয়া হলো। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ফেনী চট্টগ্রামে ইকোনমিক জোন দিয়েছেন শেখ হাসিনা। আমি প্রশ্ন করছি, আপনি কি বাংলাদেশের সন্তান? এরকম সাংঘাতিক কাজ করলেন কি করে? আমরা কি পারবো ভারতে চিকেন নেকে ইকোনমিক জোন তৈরি করতে? এখানে নেপাল ভুটান যাওয়ার রাস্তাটুকু পর্যন্ত আমরা পাই না। এভাবে হয় না, আমাদের এই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ভারতীয়কে লাথি মেরে ভারত সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসতে হবে। তারেক আরও বিষোদ্গার করে বলেন, ভারত নিজের সুবিধার জন্য চট্টগ্রাম মঙ্গলা বন্দর ব্যবহার করে,
কিন্তু নেপাল ভুটানের মতো ছোট দেশ যখন বন্দর ব্যবহার করতে চাইল, ভারত অনুমোদন দেয়নি। এবার সোজাসুজি হিসেব করার সময় এসেছে। ভারত আগেরবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিল। ইউনূস স্যার এবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরই কয়েকটি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সাত সকালে গল্ফ গ্রিনের আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসতা? দেহটি কার? বাকি দেহাংশ কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনা জিয়াউল আলম। 5 দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে। বাড়ির দরজায় হুমকি চিঠি লাগিয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা। ভয়ে আতঙ্কে রাতেই থানার দ্বারস্থ হলেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া থানার আকরমপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রাত 9:30 নাগাদ ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান একটি মদের বোতল এবং ঘরের দরজায় হাতে লেখা একটা কাগজ লাগানো। একদম প্রথমে বড় করে লেখা রয়েছে সাবধান। এরপরে লেখা রয়েছে আমরা হলাম ধর্ষক। এরপরেই হুমকির সুরে লেখা হয়েছে আগামী 5 দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে 15 জন মিলে ধর্ষণ করে আবার বাড়ি ফেলে দিয়ে যাব। এছাড়াও এই হুমকি চিঠির বেশ কয়েকটা জায়গায় নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছেন দুষ্কৃতীরা বলে দাবি। আর অবাক করা বিষয় হলো, চিঠির একদম শেষে গিয়ে এক ব্যক্তির নাম প্রকাশ করে লেখা আছে বাংলাদেশ। তবে এই ঘটনায় আতঙ্কিত হাবড়া আকরমপুরের এই পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঠিক কী কারণে এই হুমকি চিঠি, কে বা কারা লিখছে, কেনই বা বাংলাদেশ কথাটা উল্লেখ করা হলো, সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছেন হাবড়া থানার পুলিশ। ট্রলি ব্যাগে লুকিয়ে গাড়িতে করে গাঁজা পাচার। দুর্গাপুরে গ্রেফতার 4। বাজেয়াপ্ত গাড়িসহ 75 কেজি গাঁজা। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। ধৃতরা হল দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল, মুর্শিদাবাদের রানীনগরের আনারুল ইসলাম, দিলদার মণ্ডল ও আব্দুল খালেক শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি সাদা রঙের গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ওই রাস্তায় নাকা চেকিং শুরু করে। আটকানো হয় গাড়িটি। গাড়ির ভেতর তখন চালক সহ 4 জন ছিল। ডিকি খুলতেই বেরিয়ে আসে ট্রলি ও কালো রঙের একটি ব্যাগ। সেগুলি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। তৎক্ষণাৎ গাড়ি থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় 75 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। মুর্শিদাবাদের রানীনগরের 3 জন ওড়িশার বারবেল থেকে ট্রেনে গাঁজা চাপিয়ে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে নিয়ে আসে। সেখান থেকে বেনাচিতির রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল গাড়িতে গাঁজা তোলে। সেই গাঁজা নিয়ে গাড়িতে করে 4 জনে মিলে রাতুরিয়া অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই পাচারের কথা ছিল। তার আগেই তারা ধরা পড়ে যায়। ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 75 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজত নিয়ে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করা হবে। বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন। লিফটে শ্বাসরোধ হয়ে মৃত্যু হলো 6 জনের। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মৃতদের মধ্যে 3 জন মহিলা ও 1 জন শিশু। প্রায় 30 জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নাবালিকা সহ 6 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে লিফটে করে তড়িঘড়ি নামার সময় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে সকলে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের প্রায় 30 জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা হাসপাতাল চত্বর। জেলাশাসক MN পুনগদি জানিয়েছেন, হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শ্বাসরোধ হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের উদ্ধার করে তাদের আশেপাশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
আজ ফের ভাগ্য পরীক্ষা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি রয়েছে আজ। সেই শুনানিতেই আজ জানা যাবে তিনি জামিন পাবেন নাকি আবারও মামলা স্থগিতাদেশ হয়ে যান। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার অর্থাৎ 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেদিনের শুনানির পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানি আবারও রয়েছে আজ। তবে আজ সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেলেও জেল মুক্তি এখনই হবেন না তিনি, কারণ তার বিরুদ্ধে সিবিআই এর পক্ষ থেকেও রয়েছে মামলা, আর সেই মামলা থেকে এখনই ছাড়া পাননি তিনি। তাই ইডির দায়ের করা মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও জেল মুক্তির কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত বুধবার ইডির দায়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার যোগ্য বলে শুনানিতে পার্থর আইনজীবী মুকুল রোহতকি সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন। আর্থিক তছরূপ মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর অর্থাৎ 84 মাসের সাজা হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ফাঁসি ও যাবজ্জীবন ছাড়া অন্য কোনো মামলার অভিযুক্তদের সর্বোচ্চ সাজার 1/3 বেশি সময় বিচারাধীন অবস্থায় হেফাজতে রাখা যায় না। সেই সময়সীমা অর্থাৎ 28 মাস ইতিমধ্যেই পার করে গিয়েছেন পার্থ। অতএব তাঁর জামিন এবার মঞ্জুর করা উচিত শীর্ষ আদালতের। বাংলায় সফল হওয়ার পর রাজ্যে রাজ্যে ভোটে জেতার জন্য ক্ষমতাসীন সরকারগুলির অস্ত্র হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার মডেল। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেও মহিলা ভোটারদের মন পেতে লড়কি বাহিন প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়েছিল একনাথ শিন্ডে সরকার। এবার একই পথে হাঁটল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বৃহস্পতিবারই অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন মহিলা সম্মান প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে 1000 টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে দিল্লি সরকারের মন্ত্রিসভা। একই সঙ্গে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, দিল্লিতে আপ যদি টানা তৃতীয়বারের জন্য সরকার গড়ে তাহলে মহিলাদের এই মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে 2100 টাকা করা হবে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘোষণা করে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল যখন এই ঘোষণা করছেন তখন তার পাশেই বসে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। তবে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, যেহেতু কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তাই এখনই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও অনুদানের টাকা পাঠানো সম্ভব হবে না। মাসিক 2100 টাকা করে অনুদান পাওয়ার জন্য মহিলাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও তড়িঘড়ি শুক্রবার থেকে শুরু করে দিচ্ছে আপ সরকার। তবে মাসে মাসে এই বিপুল পরিমাণ অর্থের যোগান কোথা থেকে আসবে তা নিয়ে কোনো স্পষ্ট জবাব দেননি কেজরিওয়াল। তিনি শুধু বলেন, হিসাব রক্ষার ক্ষেত্রে আমি একজন জাদুকর। কোথা থেকে টাকা আসবে এবং কিভাবে তা খরচ করতে হবে তা আমি ভালোভাবে জানি। আমি যখন কিছু বলি সেটা করে দেখাই। জাঁকিয়ে শীত রাজ্যে বিগত 3 দিনে আমূল বদল এসেছে বাংলার আবহাওয়ায়। ইতিমধ্যেই শহর কলকাতায় এক ধাক্কায় 13 ডিগ্রির নিচে নেমেছে পারদ। দুদিনে হুড়মুড়িয়ে নেমেছে তাপমাত্রা। জেলার তাপমাত্রাও বেশ নেমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 15 ডিসেম্বরের পর থেকে আরও নামবে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। সপ্তাহান্তে বেশ খানিকটা নামবে পারদ। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আজ থেকে আগামী 5-7 দিনে বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। 15 তারিখের পর থেকে আরও নামবে তাপমাত্রা। দক্ষিণের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশা থাকবে। দোসর হবে উত্তরে হাওয়া। আজ ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। আজ কলকাতায় সর্বাধিক তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা রয়েছে। দৃশ্যমানতা 50 মিটারের নিচে নামতে পারে কোথাও কোথাও। খবর শেষ হলো।